নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বঙ্কন্যার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আমার আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটা সুখবর, যেটার জন্য আমি গত বেশ কয়েক বছর ধরেই অপেক্ষা করেছিলাম। এবং সেই সুখবরটা কি, সেটা হয়তো আপনারা আমার আজকের এই ভিডিওর থাম্বনেলটা দেখে অলরেডি কিছুটা হলেও আন্দাজ করেই ফেলেছেন। তো হ্যাঁ, কিছুদিন আগে আমি হাতে পেয়েছি ক্যানাডিয়ান পাসপোর্ট। এবং এই প্রসেসটা মানে ক্যানাডিয়ান সিটিজেনশিপ কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এবং এই পুরো প্রসেসটা চলাকালীন আমার কিরকম কি অভিজ্ঞতা হয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়েও আমি আমার আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে আলোচনা করব। আর হ্যাঁ, আমি সাধারণত বা সচরাচর ক্যামেরার সামনে এসে কথা বলি না, কিন্তু আজকের এই ব্লগটাতে আমি ক্যামেরার সামনে বসেই এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই যদি কোথাও কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তার জন্য আমি প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম। আর হ্যাঁ, এই ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময় কি কি ডকুমেন্টস লাগে এবং এই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ কিভাবে এগোয়, সেই পুরো বিষয়টা নিয়ে আমি আমার আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই ব্লগটা হয়তো একটু বেশিই লম্বা হয়ে যাবে, তাও আপনাদের কাছে অনুরোধ রাখলাম স্কিপ না করে পুরোটা ব্লগ দেখার জন্য। আজকে শনিবার, বিকাল 5:30 মতো বাজে। তো একটু পরে বেরোনোর প্ল্যান আছে আমাদের, তো এই জন্য একটু সাজগোজ করে রেডি হয়েছি। একটু পরে বাইরে বেরোবো। তো আমার আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে কোনো রকম আমার মানে আমি ঘরে রান্না যা করি সেসব রেসিপি বা ঘরের কাজকর্ম এসব কিছুই শেয়ার করব না। আজকে অন্য কিছুই শেয়ার করার জন্য এসেছি। একটা খুব খুশির খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি, এবং সেই খুশির খবরটার সাথে রিলেটেড কিছু ইনফরমেশনও আমি আমার আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে ইনফরমেশনগুলো আমি আজকে শেয়ার করব সেগুলো যারা আপনারা কানাডাতে আসতে চাইছেন বা আসার কথা ভাবছেন বা অলরেডি এসে গেছেন, তো সেই ইনফরমেশনগুলো হয়তো কোনো না কোনো এক সময় আপনাদের ডেফিনেটলি একটু হলেও কাজে লাগবে। তো এই আর কি। তো যে খুশির খবরটা আমি শেয়ার করতে চলেছি, তো সেই খুশির খবরটা পাওয়ার জন্য আমি গত কয়েক বছর ধরেই অপেক্ষা করছিলাম। ফাইনালি সেটা পেয়েছি, খুশির খবর, এবং ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি প্রথমে তো ভেবেছিলাম ইউটিউব কমিউনিটিতে গিয়েই ওখানে লিখে আপনাদেরকে জানাবো। তারপর মনে হলো না, সামনাসামনি বসে কথা বললে হয়তো এই যে খুশির খবরটা আপনাদের সাথে, যে সুসংবাদটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, সেটা আপনারা আরেকটু ভালো মতো ফিল করতে পারবেন যদি আমি এই খবরটা আপনাদেরকে সামনাসামনি বসে দিই। আর এমনিও কথাতেই আছে যে আপনজনদের সাথে সবসময় খুশি বা যে কোনো রকমের খুশি খবর সেটা যত শেয়ার করা যায়, তার সেই খুশির পরিমাপটাও ততটাই বড় হয়ে যায়। আর ঠিক সেরকমভাবেই দুঃখের কোনো খবর বা নিজের মনের দুঃখগুলো যদি আপনজনদের সাথে শেয়ার করে নেওয়া যায়, সেই দুঃখটা নাকি অর্ধেক হয়ে যায়। তো যাই হোক, সেই কারণেই আমি ভাবলাম যে সামনাসামনি বসে একটু শেয়ার করি। কমিউনিটিতে হয়তো আমি পরে পোস্ট করব, কিন্তু তার আগে ভাবলাম একটু সামনে বসে কথা বলি, এই সুখবর, এই সুসংবাদটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আসল কথাতে আসা যাক যে সুসংবাদটা কি। তো খুশির খবর হচ্ছে এটাই যে আজকে তো শনিবার, আর গত বুধবার ঠিক 3:30 নাগাদ আমি হাতে একটা জিনিস পেয়েছি। তো সেটা আপনাদের সাথে একটু দেখাই, 1 মিনিট। তো এই হচ্ছে সেই জিনিস যেটা আমি বুধবার দিন হাতে পেয়েছি, বাই পোস্ট এসেছে। তো
হাতে পাওয়ার পর আমি অ্যাকচুয়ালি অনেক পরিশ্রম বা অনেক আপ অ্যান্ড ডাউন গেছে এই জিনিসটা পাওয়ার জন্য। মানে অনেকের ক্ষেত্রে ইজি হয়, অনেকের ক্ষেত্রে এই পুরো প্রসেসটা ইজি থাকে না। তো বলবো আমার ক্ষেত্রে এই পুরো প্রসেসটা খুব একটা ইজি ছিল না। তো প্রথমে বলি, এটা হয়তো বুঝতেই পেরে গেছেন, তো যাই হোক আগে বলি এটা কি। এটা ক্যানাডিয়ান পাসপোর্ট। তো আমি এখন একজন ক্যানাডিয়ান সিটিজেন, কানাডার নাগরিক। তো এতদিনও যেটা ছিল আমার হাতে সেটা ছিল পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। আর আমি পার্মানেন্ট রেসিডেন্ট হয়েই এখানে এসেছিলাম, কারণ আমার হাজব্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্ট ছিল। তো আমি আমার মেয়ে যখন ক্যানাডাতে এসেছিলাম 5 বছর আগে, তখন আমরা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্টই এখানে ঢুকেছিলাম। তো সেই 5 বছর থেকে এখনো পর্যন্ত এটা পাওয়ার একটা সবাই আশা করে যারাই ক্যানাডাতে আসে। তো 80% মানুষই চায় যে এটা পাক তারা। তবে হ্যাঁ, 20% মানুষ এরকমও থাকে যারা চায় না ক্যানাডিয়ান পাসপোর্ট পেতে বা ক্যানাডিয়ান সিটিজেনশিপ নিতে চায় না। তারা পিআর, অ্যাজ এ পিআরই থাকতে চায়, পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে থাকতে চায়। তো তার পেছনে কিছু কারণ আছে কেন 20% মানুষ নিতে চায় না, মানে ক্যানাডিয়ান সিটিজেনশিপ নিতে চায় না, পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে চায়। সেটার পেছনেও এক দুটো কারণ আছে। তবে হ্যাঁ, 85% মানুষই কিন্তু যখন ক্যানাডাতে ঢোকে তখন এই একটা ব্যাপার থাকে যেটার জন্য ঢোকে। এই স্বপ্নটাও সাথে থাকে যে হ্যাঁ, যখন ঢুকছি এটা একদিন না একদিন অ্যাচিভ করব। তো আমিও এটা অ্যাচিভ করেছি। তো জার্নিটা সিরিয়াসলি ইজি ছিল না। তো সেই গল্পটা আমি বলবো। অনেকের ইজি হয়, আবার আমার ইজি ছিল না, এটাই হচ্ছে ব্যাপার। তো কেন 15-20% বলবো মানুষ ক্যানাডিয়ান সিটিজেনশিপ নিতে চায় না, আর কেন 80-85% মানে বেশিরভাগ মানুষজনই যারা ক্যানাডাতে আসে তারা এইটার জন্য আসে, এটা নিতে চায়, এটা হাতে পেতে চায়। তো এই কারণে আসে। তো এর পেছনের কারণগুলো আমি আজকে আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে এই টোটাল প্রসেস কি, কখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্যানাডিয়ান সিটিজেনশিপ, বা এই প্রসেসটা কি, তার জন্য কি ক্রাইটেরিয়া মিট করতে লাগে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আর এই জিনিসটা মানে ক্যানাডিয়ান পাসপোর্টের পাওয়ার পর এর বেনিফিট কি কি, তো এই সব কিছু নিয়ে আমি আজকের ব্লগে আলোচনা করব। হয়তো ব্লগটা একটু লম্বা হয়ে যাবে, তবুও আমি অনুরোধ করবো আপনাদেরকে যে ব্লগটা দেখবেন। হয়তো ইনফরমেশনগুলো আপনাদের ইন ফিউচার একটু হলেও হেল্প করবে। যারাই ক্যানাডাতে আসার স্বপ্ন দেখছেন, ভাবছেন, বা যারা অলরেডি ক্যানাডাতে এসে রয়েছেন, অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তো তাদের ডেফিনেটলি একটু হলেও হেল্প হবে আমার আজকের এই ব্লগটা। সেজন্য অনুরোধ রইল পুরোটা ব্লগ দেখার। তো প্রথমেই বলি যে আমি যেটা বললাম যে আমি এসেছিলাম 5 বছর আগে। তো অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এসেছিলাম। তো যেটা এখানে নিয়ম যে 1095 ডেজ, মানে 5 বছরের মধ্যে 1095 ডেজ আপনাকে এখানে থাকতে হবে। মানে 1095 দিন অ্যাকচুয়ালি এখানে থাকতে হবে 5 বছরের মধ্যে। এটাকে মিট করতে হবে, তারপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এমন নয় যে কন্টিনিউই থাকতে হবে 1095 দিন। আপনি চাইলে বাইরে কোথাও যেতে পারেন, নিজের দেশে যেতে পারেন, তবে সেই সময়টা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। তো আপনাকে ফিজিক্যালি যে প্রেজেন্ট থাকতে হবে সেটা 1095 দিন। তো তার মধ্যে আপনি এদিক ওদিক ঘুরতে যেতেই পারেন, নিজের দেশেও যেতে পারেন। তবে এটা হচ্ছে যারা রেসিডেন্ট তাদের জন্য বলছি। স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসেন এখানে, মানে যারা কিনা টেম্পোরারি রেসিডেন্ট হয়ে আসে, ধরুন কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে 2 বছরের জন্য আসছে, কেউ ওয়ার্ক পারমিট নিয়ে 2 বছরের জন্য আসছে। তো তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের কিন্তু একদিনটা হাফ ডে ধরা হয়, মানে 2 দিনে 1 দিন হিসাব করা হয়। মানে এরা যদি 2 বছর থাকে তো 2 বছরটাকে 365 দিন ধরা হয়, ঠিক আছে? মানে ওটাকে একদিনটাকে একদিন ক্যালকুলেট করে না, একদিনটাকে হাফ ডে ক্যালকুলেট করে। হিসাবে ধরতে গেলে 2 দিনে 1 দিন হচ্ছে। তার মানে আপনি যদি 2 বছর থাকেন, 2 বছরটা এরা
মানে 365 × 2 ধরবে না, এরা টোটাল 365 ডেজই ধরবে। যত বছরের জন্য আপনি এসেছেন ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে, তো সেটা যখন হয়ে যায় তো ওই 365 ডেজের পরে বাকি যে দিনটা থাকে সেটা আপনাকে এখানে স্টে করতে হয়, তারপরে গিয়ে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা হলো মানে যারা রেসিডেন্ট তারা 1095 দিন থাকবে, আর যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন তারা 1095 দিনটা কিন্তু ক্যালকুলেট করতে হবে ওইভাবে যে 2 বছরে 365 দিন, বাকি যে দিনটা রইলো তাদেরকে আবার কন্টিনিউ করতে হবে এখানে থেকে, তারপরে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্টরা কিন্তু 1095 ডেজটা কিন্তু ওইভাবে ক্যালকুলেট করবেন এবং এটাকে ট্র্যাক করবেন। যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসছেন ডেফিনেটলি আপনারা কিন্তু এই ডেজটা আপনারা কতদিন এখানে ফিজিক্যালি প্রেজেন্ট হয়েছেন সেই জিনিসটাকে ট্র্যাক করবেন। যখন এটা 1095 যেটা কিনা রিকোয়ারমেন্টস সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য, যখন সেটা ফুলফিল হবে তখন গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করবেন। অনেকে এই ভুলটা করে, ট্র্যাক করে না, এবং এই ব্যাপারটার একটা নাম আছে, এটাকে বলে ফিজিক্যাল ক্যালকুলেটর। তো এই ফিজিক্যাল ক্যালকুলেটর যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে রাখতে হবে, ট্র্যাক করতে হবে। আর এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে স্টুডেন্ট ভিসাতে থাকাকালীন কি সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যাবে এই শুধু এই ডেটা কমপ্লিট করলে? ডেফিনেটলি না। স্টুডেন্ট ভিসা থাকাকালীন আপনি অবশ্যই এই ব্যাপারটা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। এটাকে আপনাকে পরে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লাই করতে হবে। মানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হোল্ডার হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্সি আপনার কাছে থাকতে হবে। তো স্টুডেন্ট ভিসা হোক বা ওয়ার্ক ভিসাতে আপনি এখানে আসুন, তো কিছুদিন পরে সেটার আলাদা ক্রাইটেরিয়া আছে পার্মানেন্ট রেসিডেন্ট, সেগুলো আলোচনা করতে গেলে অনেক বেশি হয়ে যাবে। তো সেই ক্রাইটেরিয়া মিটের পরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। যখন আপনার কাছে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড চলে আসবে তারপরে কিন্তু হিসাবটা রাখতে হবে। এবং আগেও যে আমি বললাম যে 2 বছর হোক বা 1 বছরের জন্য হোক বা যে কয়দিনের জন্যই আপনি ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসুন, সেটা কিন্তু এটা হাফ ক্যালকুলেট করে, এটা আমি বোঝালাম আগে। তো তারপরে যে বাকি থাকবে ডেটা সেটাকে আপনাকে মেনটেন করতে হবে, এবং অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড কিন্তু আপনার লাগবে। তো পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি স্টুডেন্ট ভিসাতে আসুন বা ওয়ার্ক পারমিট ভিসাতে আসুন, কিছুদিন পর আপনাকে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য রেসিডেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট আরেকটা ব্যাপারও থাকে, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময় 3 বছরের ট্যাক্স ফাইল স্টেটমেন্ট জমা দিতে হয়। যে আপনি 3 বছর এখানে কাজ করেছেন, তার যে ট্যাক্স ফাইল সেটার মানে জমা দিতে হয়। এখানে প্রত্যেক বছর এপ্রিল মাসে ট্যাক্স ফাইল সবার জমা দিতে হয়। তো ট্যাক্স ফাইল জমা দিতে হবে, 3 বছরের স্টেটমেন্ট। তো এক্ষেত্রে অনেকে যেটা হয় এখানে ক্যাশে জব করে, তো ডেফিনেটলি চেষ্টা করবেন ক্যাশে জব না করার। অনেকে ট্যাক্স না দেওয়ার জন্য, সরকারকে ট্যাক্স না দেওয়ার জন্য যেটা করে থাকে যে ক্যাশে জব করে। তো এটা আমি বলবো একদমই ঠিক নয়, কারণ যখনই আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু সমস্যার মধ্যে আপনাকেই পড়তে হবে। তো চেষ্টা করবেন ক্যাশে যাতে জব না করে ঠিকঠাক একটা জব করে ট্যাক্স পে করার সরকারকে। তো সেটা করলে আপনার জন্য ইজি হবে, কারণ যখনই সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন তখন যেটা বললাম 3 বছরের কিন্তু ট্যাক্স ফাইল স্টেটমেন্ট দেখাতে লাগবে। আচ্ছা, থার্ড যেটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। মানে আপনার ল্যাঙ্গুয়েজ যেখানে পড়াশোনা করেছেন সেটা সেই মিডিয়ামটা ইংলিশ হতে হবে, ইদার ইংলিশ আর ফ্রেঞ্চ হতে হবে। তো যদি আপনি সেই ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসেন সেক্ষেত্রে এডুকেশনাল যে সার্টিফিকেট দেশ থেকে ক্যারি করে আনবেন সেগুলো জমা দিলে হয়ে যায়। কিন্তু যদি আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট বা আপনার হায়ার এডুকেশনের কোনো রকম সার্টিফিকেট আপনার কাছে না থাকে দেশে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ইংলিশ কোর্স করতে হয়। সেখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেলটা এরা চেক করে। তো তার জন্য ক্লাস হয়, এক্সাম হয়, এবং এই এক্সামের পর আপনার লেভেল কত, অ্যাটলিস্ট এরা লেভেল 4 চায়, আই থিঙ্ক, আমার যতটুকু মনে হচ্ছে এটা লেভেল 4 চায়। তো লেভেল 4 হলে পরে আপনার
ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেল, তখন সেই সার্টিফিকেটটা আপনি জমা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার কাছে আপনার দেশের এডুকেশনাল সার্টিফিকেট থাকে, যেখানে আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল বা ফ্রেঞ্চ ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেক্ষেত্রে ওটা দিয়ে কাজ হয়ে যায়। আর না হলে এখানে অনেক আছে এরকম, মানে স্কুল আছে, সেখানে ইংলিশ পড়ানো হয়, ইংলিশের ক্লাস নেওয়া হয়, এবং সেখান থেকে আপনি নিজের লেভেলটাকে আপডেট করতে পারবেন। মানে যে লেভেলেই থাকুক, মানে অ্যাটলিস্ট লেভেল 4 হলে পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখান থেকে যে সার্টিফিকেটটা দেবে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এইটা তো গেল ব্যাপার। তো জমা দেওয়ার এগুলো তো গেল এই কটা জিনিস যেগুলো আপনার লাগবে যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন সেই সময়টা। তো সিটিজেনশিপ কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে মানে গভর্নমেন্ট অফ কানাডার সাইট আছে, সেখানে কি আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন। তো খুবই ইজি প্রসেস। আর যদি সেটা নাও পারেন, এখানে বিভিন্ন রকম রিপ্রেজেন্টেটিভ আছে যারা হেল্প করবে আপনাকে এই ব্যাপারগুলোতে। তো আপনি নিজেও করতে পারেন, ইজি আছে। শুধু গভর্নমেন্ট অফ কানাডা সাইটে গিয়ে সিটিজেনশিপ অ্যাপ্লাই অপশানে গিয়ে আপনি এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি সেটাতেও কোনো সমস্যা হয়, এখানে রিপ্রেজেন্টেটিভ থাকে যারা আপনাকে এগুলোতে হেল্প করে দেবে। তারা হয়তো কিছু ফিস নেবে, ফিজের পরিবর্তে আপনাকে হেল্প করে দেবে। তো এরপরে যেটা হয়, আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই হয়ে গেল, তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে আসবে AOR, অ্যাকনলেজমেন্ট অফ রিসিট। এরপরে যেটা আসবে, তো ওইটা আসার পর আপনাকে ওয়েট করতে হবে। এরা আপনাকে একটা মেল পাঠাবে, সরি মেলে আসে না, এটা ইমেলেই আসে সাধারণত। ইমেল আসবে যে আপনার কবে টেস্ট আছে, সিটিজেনশিপ টেস্টের জন্য আপনি বসতে পারবেন, সেই টাইম দিয়ে এর একটা ইমেল আপনাকে পাঠাবে। তো আমারও এসেছিল ইমেল। তো এই সিটিজেনশিপ টেস্টে বসার জন্য একটা টাইম পিরিয়ড দেয়, মানে 1 মাস একটা টাইম পিরিয়ড থাকে, যেখানে আপনি প্রিপারেশন করতে পারবেন এই টেস্টের জন্য। পড়াশোনা করতে হয় একটু। তো ওই পড়াশোনাটা করার জন্য একটা 1 মাসের টাইম দেয়, এবং এই 1 মাসের মধ্যে আপনি যে কোনো দিন পরীক্ষাটাতেও বসতে পারেন। পরীক্ষাটা এখন কোভিডের পর থেকে, যে প্যান্ডামিক স্টার্ট হয়েছে তারপর থেকে কিন্তু এই পরীক্ষাটা অনলাইনে হয়ে গেছে। আগে ইন পার্সন চালু ছিল, অনলাইন হয়ে গেছে। এখন ইন পার্সনে হয়, বাট খুব রেয়ার কেস যাদের থাকে সেক্ষেত্রে ইন পার্সন দেওয়া হচ্ছে। আদারওয়াইজ কিন্তু বেশিরভাগই সব অনলাইন টেস্টই চলছে, সিটিজেনশিপ টেস্টটা। তো একটা ডেট আসবে, ওই মানে ধরুন বলে দিল 1 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো ওই 1 মাসের মধ্যে যে কোনো একদিন আপনাকে পরীক্ষায় বসতে লাগবে, এরকম একটা টাইম পিরিয়ড দিয়ে দেবে। আর এবং তার মধ্যে আপনাকে প্রিপারেশনও করতে হবে, প্রিপারেশন করে আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো এমনকি যে ইমেলটাও আসে সেটা কিন্তু একটু আগেই আসে, 15-20 দিন আগেই আসে, যে ধরুন 1 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো যে ইমেলটা ঢুকবে সেটাও কিন্তু 15-20 দিন আগেই ঢুকে যায়। এরকমই ব্যাপার থাকে, যাতে আপনি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটায় বসতে পারেন। তো এইভাবেই এরা একটা পাঠায় ইমেলটা। তো এবার বলি সিটিজেনশিপ টেস্টটা কিরকম হয়। তো টেস্টটা হয় 30 মিনিটসের, 1/2 ঘন্টার জন্য টেস্ট হয়। অনলাইন টেস্টটা 1/2 ঘন্টার জন্য হয়। তো তার মধ্যে যেটা হয় যে 20টা কোশ্চেন থাকে। 20টা কোশ্চেনের ফরম্যাট হচ্ছে ট্রু ফলস আর মাল্টিপল চয়েস। তো এর কোনো এলাবোরেট অ্যান্সার কিছু থাকে না, যে বড় বড় পৃষ্ঠায় আমরা যে দেশে অ্যান্সার লিখে এসেছি পরীক্ষাতে, ওরকম কিছু কোশ্চেন অ্যান্সার এখানে মানে অ্যান্সার দিতে হয় না। শুধু ট্রু ফলস থাকে আর মাল্টিপল চয়েস থাকে। আর কোশ্চেনগুলো যে হয় সেটা হচ্ছে আপনার ইতিহাস, ভূগোল, রাজনীতি, এখানকার এই ওপরে টপিকস থাকে। পুরনো মানে যেটা আমরা আমাদের নিজেদের দেশের ব্যাপারেও জেনে এসেছি, ইতিহাস, তো ভূগোল, তো রাজনীতি। তো এখানেও ওই বেসিক জিনিসগুলোর ওপরেই কোশ্চেন থাকে, এবং ওই বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হয়, কারণ আপনি কানাডার সিটিজেন হবেন, তো আপনার তো নিশ্চয়ই এটা জানার দরকার। এই জন্যই এই টেস্টটা হয়, যে আপনি কতটা ভালো কানাডার ইতিহাস জানেন,
কানাডার ভূগোল জানেন, মানে কোথায় কি আছে, কোন প্রভিন্স আছে, কোথায় প্রভিন্স কিসের জন্য বিখ্যাত। তো এরকম নানা টাইপের জিনিসগুলো তো আর জানা দরকার, যখন আপনি নিশ্চয়ই কানাডিয়ান সিটিজেন হচ্ছেন সেগুলো তো জানা দরকার। তো এই জন্যই এই টেস্টটা হয়। কানাডার ইতিহাস, ভূগোল, রাজনীতির উপরেই থাকে কোশ্চেনগুলো। আর এগুলোর জন্য একটা বই পাওয়া যায় এখানে, ফ্রি অফ কস্ট ওই বই পাওয়া যায়, আপনি পড়তে পারেন, বা অনলাইন সাইটে গিয়েও পড়া যায় সেই বই সিটিজেনশিপ টেস্টের উপরে। আর এখন তো নানা রকম বেরিয়ে গেছে, অ্যাপও আছে সিটিজেনশিপ টেস্টের উপরে। আমি একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম আর দুটো বই পড়েছিলাম, যে দুটো বই আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, যদিও ফ্রিতে পাওয়া যায়, তবুও আমি ফ্রি বইও পড়েছি আর তার সাথে সাথে অ্যামাজন থেকেও দুটো বই আনিয়েছি, এমনকি অনলাইন থেকেও পড়েছি। আর একটা অ্যাপ ছিল সিটিজেনশিপ টেস্ট বলে, সেই অ্যাপটা আমি ডাউনলোড করেছিলাম, ওখান থেকেও আমি পড়েছিলাম। তো মোটামুটি ভালোই সব কিছুই ছিল তার মধ্যে, সব পড়েছিলাম, এদিক ওদিক সবই পড়েছি। তো যাই হোক, কোশ্চেন ওর মধ্যে থেকেই যা ছিল ঠিকই পেয়ে গেছিলাম। তো 20টা কোশ্চেন থাকে, 20টা কোশ্চেনের মধ্যে আপনাকে 15টা কোশ্চেন অ্যাটলিস্ট ঠিক করতে হবে, সঠিক উত্তর দিতে হবে 15টা কোশ্চেন। তো আমার যেটা হয়েছিল 20টার মধ্যে আমার 18 এসেছিল মার্কস। তো এই আর কি। তো 15টা কোশ্চেন মিনিমাম ঠিকঠাক উত্তর দিতে হবে, তাহলে আপনি সিটিজেনশিপ টেস্ট পাস করে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর 30 মিনিটস যেটা বললাম, 8 ঘন্টা সময় থাকে, তার মধ্যে অনলাইন টেস্টটা শেষ হয়ে যায়। তো এটা তো গেল টেস্ট। এবার বলি যে প্রসেসিং টাইমটা কিরকম হয়। এখানে যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন, গভর্নমেন্ট অফ ক্যানাডার সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে যাবেন, সেখানে লেখাই থাকে প্রসেসিং টাইম কিন্তু টোটাল এটার 12 থেকে 14 মাস লেখাই থাকে। তো আমার ক্ষেত্রে খুব সুন্দর ব্যাপার ঘটেছিল, কিন্তু জানি না আমি আর মানে ক্যানাডার এই সিটিজেনশিপ অ্যাপ্লাই, পাসপোর্টের অ্যাপ্লাই সব কিছু করতে গিয়ে মানে আমি ভীষণভাবে জানি না কেন আমার এখন বিশ্বাস করি ভাগ্যকে। মানে আগে এতটা ভাগ্য বিশ্বাস করতাম না, তবে এখন মনে করি কর্ম যতটা থাকে, কর্মের পরে ভাগ্যটাও কিন্তু বেশ কি বলবো, কোথাও একটা ভাগ্যের ফ্যাক্টরও থাকে। মানে ভাগ্য ভালো হলেও তাড়াতাড়ি, ভাগ্য ভালো না হলেও কোনো না কোনো জায়গায় গিয়ে সবকিছু আটকায়, যতই আপনি চেষ্টা করুন না কেন। মানে আপনি এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রচুর চেষ্টা করছি একটা কাজে, প্রচুর এফোর্ট দিচ্ছি, রাত দিন এক করে দিচ্ছি, চেষ্টা করেই যাচ্ছি, তবুও কাজটা হয় না। তো সেই সব জায়গাগুলোতে সত্যি মনে হয় লাক ব্যাপারটা সত্যি কোথাও এক্সিস্ট করে, অস্তিত্ব রয়েছে ভাগ্য, মানে লাক ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমি এখন অ্যাটলিস্ট বিশ্বাস করি, কারণ আমার সাথে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে এই টোটাল প্রসেস চলাকালীন, যেখানে কিন্তু আমি এখন গিয়ে ফাইনালি বিশ্বাস করি যে ইয়েস, লাক ফ্যাক্টর করে আমাদের জীবনে। তো যাই হোক, সেসব গল্প আমি পরে বলবো। তো ক্যানাডিয়ান সিটিজেনশিপ যে অ্যাপ্লাই করার সময় যে একটা ফিস দিতে হয়, সেটা হচ্ছে $630 টোটাল। অ্যাপ্লাই করার সময় আপনার চার্জ নেয় একটা। তো আর তারপরে যেটা হয়, আপনার কাছে সিটিজেনশিপ পরীক্ষা হয়ে গেল, তো অ্যাপ্লাইয়ের সময় যেটা বললাম $630 হয়ে গেল, সব হয়ে গেল। এখন যেটা হয়, আপনি যদি পরীক্ষায় পাশ করেন, তো একটা পাশ করার পর 10 to 15 days, I think 20 days টাইম থাকে, মোটামুটি 15 to 20 days এর মধ্যে একটা সার্টিফিকেট ঢোকে, সিটিজেনশিপ সার্টিফিকেট। আপনি পাশ করে গেছেন, সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন, তার একটা 15 to 20 days এর এটা একটা টাইম দেয়, তার মধ্যেই ঢোকে। তো সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পর সেই সার্টিফিকেট নিয়ে এবং আর কিছু আপনার যে ডকুমেন্টস নিয়ে, সেগুলো নিয়ে আপনাদেরকে যেতে হবে এখানকার পাসপোর্ট অফিসে। সেখানে পাসপোর্টে অ্যাপ্লাই করলে সেখান থেকেও আপনাকে ওই 15 to 20 ডেজেরই একটা টাইম দেয়, তার মধ্যে পাসপোর্ট চলে আসে বাড়িতে, যেটা আমার হয়েছে। তো আর হ্যাঁ, যখন এর মাঝখানে আরেকটা জিনিস মিস করে গেছি, এর মাঝখানে হয় ওথ সেরিমনি, ঠিক আছে? যেটা কিনা সিটিজেনশিপ টেস্টের পরেই হয়, ওথ সেরিমনি, যে আপনাকে ক্যানাডার জন্য ওথ নিতে হয়, আপনি এখানকার সিটিজেন হচ্ছেন, সেই ওথ নিতে হয়। তো আমি না এই আমার যে ওথ সেরিমনি বা আমি যে পাসপোর্ট হাতে পেয়েছি, সেই টোটাল ভিডিওটা আমি
আমার এই ভিডিওটার সাথেই অ্যাটাচ করে দেবো, তাহলে আপনারা দেখতে পারবেন পুরো প্রসেসটা, যেখানে কিভাবে কি হয়েছিল ওথ সেরিমনিটা, তো দেখতে পারবেন। আমি ভিডিওটাকে অ্যাটাচ করে দেবো। তো ওথ সেরিমনিতে যেটা হয়, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটাকে কাট করে দিতে হয়, যেটা কিনা আমার কাছে এতদিন ছিল। আপনারা, আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন তাহলে। তো ওই ওথ সেরিমনিতে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা কেটে ফেলতে হয়, 4 টুকরো করতে হয়। এমন না 1 টুকরো করলেই হয়, ওরা ভালোভাবে মেনশন করবে যে আপনাকে ওটাকে 4টে টুকরো করতে হবে, মানে লম্বায় কাটতে হবে এবং এভাবে কাটতে হবে, 4টে টুকরো করে দিতে হবে। তো তারপর, আর এটা কিন্তু ম্যান্ডেটারি, এমন না মানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডও আপনার কাছে থাকবে, আপনার কাছে পাসপোর্টও থাকবে, এমন না। যখন পাসপোর্টটা হাতে পাওয়ার জন্য আপনাকে কিন্তু ফার্স্ট ওই স্টেপটা নিতে হবে, আর সেটা ওথ সেরিমনির দিনই হয়। আর ওথ সেরিমনির টাইমটাও কিন্তু বেশ অনেকটা টাইম লেগেছিল, মানে সেটাও অনলাইনেই হয়েছে আমার। সাধারণত এখন ইন পার্সনেও দিচ্ছে, অনলাইনেও দিচ্ছে, এটা ডিপেন্ড করছে কে কিভাবে পাচ্ছে, ঠিক নেই। অনেককে ইন পার্সনেও দিচ্ছে ওথ সেরিমনি। তো আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের হয়তো ওথ সেরিমনিটা ইন পার্সনে হবে, কারণ খুব সুন্দর হয় সেটা ইন পার্সনে যখন হয়। তো যাই হোক, আমাদের ব্যাড লাগ যে এটা আমরা অনলাইনেই করে পেয়েছিলাম ওথ সেরিমনিটা। তো যাই হোক, ওথ সেরিমনির দিন যেটা হয়েছিল যে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হয়েছে, তারপরে এরা আইডি চেক করেছে, আর তারপরে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড কাটতে হয়েছে, তারপরে ওথ সেরিমনিটা হয়েছে। এবং ওথ সেরিমনির পরেও একটা ফর্ম দিয়েছে, যেটাকে সাইন করে আমাদের থ্রু ইমেল পাঠাতে হয়েছে। তো এই হয়েছে ফুল প্রসেস। ওথ সেরিমনিটাও প্রায় 2-3 ঘন্টা সময় ধরে হয়েছে, অনেকটাই লম্বা সময় ধরে হয়েছে। কারণ আমার মনে আছে, আমার হাজবেন্ডের যখন ওথ সেরিমনি হয়েছিল 2 বছর আগে, ওর ওথ সেরিমনি হয়েছে। তো সেইবার ওর কিন্তু পুরো ওথ সেরিমনির প্রসেসটা মানে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছিল। কিন্তু আমি যে ওথ সেরিমনিটা যেদিন করেছি, সেদিন কিন্তু প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিল ওথ সেরিমনিটা শেষ হতে। তো খুব লম্বা প্রসেস হয়েছে। আর তার কারণ হচ্ছে একটাই, যে আমার হাজবেন্ডের যখন ওথ সেরিমনি হয়েছিল, সেই সময় অনলাইনে ক্যান্ডিডেট ছিল, ও যেটা আমাকে বলেছে যে 50 না 55 জন মতো ক্যান্ডিডেট ছিল। যেদিন ওর ওথ সেরিমনিটা হয়েছিল, সেই দিন একসাথে 50 থেকে 55 জন ছিল, যেটা কিনা ও স্ক্রিনে দেখতে পেয়েছে। আর আমার যেদিন ওথ সেরিমনি হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে সেখানে আমরা টোটাল ক্যান্ডিডেট ছিলাম 189, মানে 189 জন ক্যান্ডিডেটকে একসাথে নেওয়া হয়েছে ওথ সেরিমনিতে। তো স্বাভাবিকভাবেই লেট তো হওয়ারই ছিল, কারণ এতজন মানুষের এক একজন করে রেজিস্ট্রেশন হচ্ছে, আইডি চেক হচ্ছে সব ঠিকঠাক কিনা। তো তারপরে ওথ সেরিমনি হয়েছে, সবার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটাকে কাটানো হয়েছে। মানে এই টোটাল প্রসেসটা 189 জনের করতে স্বাভাবিকভাবে সময় তো লাগবে। আর আমার হাজবেন্ডের যেটা ছিল 55 জন না 56 জন, ও বলেছে এরকম ছিল, তো খুব কমই। তো যাই হোক, সময়টার জন্য অনেকটাই বেশি লেগেছে ওথ সেরিমনিতে। তো এই হয়েছে ব্যাপার। এবার বলি আরেকটা কথা, এখন যে পাসপোর্টটা করেছে, একটা টুইস্ট আপনাদের দেখাই। তো এই পাসপোর্টটা পেয়েছি আমি, ওকে, এখন যে পাসপোর্টটা, ঠিক আছে। আর আমার হাজব্যান্ডের পাসপোর্ট এরকম। তো এখন কিন্তু কানাডার পাসপোর্ট চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখাই। এখন কিন্তু কানাডার পাসপোর্ট চেঞ্জ হয়ে গেছে। আগের পাসপোর্ট ছিল এরকম, তবে বেশি দিন আগের না। আমার হাজব্যান্ডের এটা কিন্তু 2 বছর আগের পাসপোর্ট, আর আমি পেয়েছি এই পাসপোর্ট। তো নতুন ভাবে তৈরি হয়েছে কানাডার পাসপোর্ট, নতুন রকম রূপ নিয়ে নতুন ভাবে হয়েছে। তো আমি নতুনটাই পেয়েছি, তো খুব সুন্দর। আমার তো খুব ভালোই লেগেছে নতুন যে পাসপোর্টের সুন্দর একটা মডেল করেছে, ওপরের কভারটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এবার বলি যে এই পাসপোর্ট কেন যারা কানাডাতে আসে তারা হাতে পাওয়ার অপেক্ষায় থাকে। সবাই যখনই কানাডাতে ঢুকে এই স্বপ্নটা দেখে যে একদিন কানাডিয়ান পাসপোর্ট হাতে পাবো। তার পেছনে অনেক কারণ আছে। তো সেই কারণগুলো বলি যে এই পাসপোর্টের বেনিফিটগুলো কি। তো পাসপোর্টের বেনিফিট হচ্ছে, এই পাসপোর্ট দিয়ে আপনি 185টি দেশে উইদাউট ভিসা ভ্রমণ করতে পারবেন।
কোনো ভিসা অ্যাপ্লাই করতে হবে না। উইদাউট ভিসা এই পাসপোর্ট আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আর তার কারণ হচ্ছে ক্যানাডিয়ান পাসপোর্টকে কিন্তু ওয়ার্ল্ডের একটা স্ট্রংগেস্ট পাসপোর্ট মানা হয়। মানে ওয়ার্ল্ডের মধ্যে সত্যি এই পাসপোর্টটা কিন্তু অনেক ভ্যালু আছে, অনেক স্ট্রং। আর এই কারণেই হয়তো অনেকেই যারা আসে 80 to 85% মানুষ এই পাসপোর্টটা হাতে পেতে চায়। তো এই পাসপোর্টটা যেটা আমি বললাম 185 কান্ট্রিজে আপনি উইদাউট ভিসা আপনি ভ্রমণ করতে পারবেন। এমনকি আমেরিকা, এই যে আমেরিকা কানাডা তো পাশাপাশি দুটো দেশ, তো আমেরিকাতেও যেতে গেলে কিন্তু কোনো ভিসা লাগবে না। আমেরিকা ইউরোপ সাইডের গেলে কোনো রকম কোনো ভিসা করাতে লাগবে না। উইদাউট ভিসাই আপনি যে কোনো কান্ট্রি, যে কোনো না, সব কটা না, বাট 185টি দেশে আপনি যেতে পারবেন। নেক্সট হচ্ছে ভোট দেওয়ার রাইট পাওয়া যাবে যখন আপনার কাছে পাসপোর্ট থাকবে, তো ভোট দেওয়া যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কোনো দেশে আপনি মুভ করতে পারবেন। মানে আপনার ইচ্ছা হলো আপনি যদি চান আপনি দুবাইতে মুভ করে যেতে পারেন, আপনি যদি চান আপনি আমেরিকাতে মুভ করে যেতে পারেন। তো যে কোনো রকম দেশে আপনি চাইলে মুভ করে যেতে পারবেন। এমনকি অনেকে এটা করেও থাকেন যে কানাডার পাসপোর্ট হাতে পাওয়ার পর অনেকে কিন্তু আমেরিকায় চলে যায়, আমেরিকায় জব করতে থাকে অনেক দিন, 6 মাস 1 বছর জব করে, আবার যদি না ভালো লাগে তখন আবার রিটার্ন করে। এবং আপনি যখনই কানাডাতে রিটার্ন করবেন, কানাডা কিন্তু কোনোভাবে আটকাবে না আপনাকে ঢোকার জন্য, কারণ আপনার কাছে এই পাসপোর্টটা থাকবে। তো আপনার যতদিন ইচ্ছা আপনি কানাডার বাইরে কাটাতে পারেন। হ্যাঁ, তবে 5 বছরের বেশি যদি কোনো কানাডা ছেড়ে আপনি অন্য কোনো দেশে থাকেন, সেক্ষেত্রে কানাডায় ফেরার পর বোধহয় আপনি, আমার যেটা জানা, যে ভোটটা দেওয়া যায় না তারপরে। তো 1-2 বছর 3 বছরের জন্য আপনি যে কোনো দেশে গিয়ে সেটেল হয়ে যেতে পারেন। অনেকে তো দুবাইতেও চলে যায়, বিকজ যেটা হয় দুবাইতে ট্যাক্স ফ্রি নাকি, সেই জন্য, যেখানে কানাডাতে মানা হয় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ট্যাক্স যেটা দিতে হয় সেটা কানাডাতে আমরা দিয়ে থাকি, যে কোনো জিনিসের উপরে ট্যাক্স অতিরিক্ত বেশি। তো অনেকে এই জন্য দুবাইতে শিফট করে যায়। তো এই হচ্ছে ব্যাপার, যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন এটা পাওয়ার পর, এবং যতদিন ইচ্ছা থাকতে পারবেন, তাতেও কোনো ব্যারিয়ার নেই বা লিমিটেশন নেই যে আপনাকে এতদিন থাকতে হবে। বাট 5 বছর, ওই যে বললাম 5 বছরের বেশি থাকলে কানাডায় ফেরত আসার পর যেটা হয়, আমি জিনিস শুনেছি যতটা, যে ভোট দেওয়ার অধিকারটা পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট আরেকটা বেনিফিট যেটা পাওয়া যায়, যেটা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টরা কিন্তু পায় না কানাডার, সেটা হচ্ছে আপনি যদি অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অন্য কোনো কান্ট্রিতে আপনার বেবি বর্ন হয়, বাচ্চার জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু সে কানাডার সিটিজেনশিপ পায় না আর কি। কিন্তু আপনি যদি কানাডার একজন পাসপোর্ট হোল্ডার বা কানাডার সিটিজেন হয়ে যান, সেই ক্ষেত্রে যদি আপনার বাচ্চা নিজের দেশে গিয়েও আপনি বর্ন করেন, বা পৃথিবীর যে কোনো দেশে বর্ন হোক না কেন, সে কিন্তু অটোমেটিক্যালি কানাডার সিটিজেন হয়ে যাবে, কারণ আপনার কাছে কানাডার পাসপোর্ট, মানে আপনি কানাডার সিটিজেন হয়ে রয়েছেন। সেহেতু আপনার বেবি যেখানেই বর্ন হোক, দেশেও বর্ন করুন, আপনার নিজের দেশে গিয়ে বর্ন হোক বা যে কোনো কান্ট্রিতে বর্ন হোক, সে কিন্তু কানাডার সিটিজেন অটোমেটিক্যালি পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা নেক্সট যে বেনিফিট যেটা হয় কানাডার সিটিজেনরা সাধারণত পেয়ে থাকে, এখানে গভর্নমেন্ট জবগুলোতে অ্যাপ্লাই করা যায়, কারণ গভর্নমেন্ট জবগুলোতে প্রেফার করে সাধারণত ক্যানাডিয়ান সিটিজেনদেরই। এমন নয় যে পার্মানেন্ট রেসিডেন্টরা পায় না, বাট যদি হয় না যে 5 জন পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লাই করেছে একটা গভর্নমেন্ট জবে, আর সেই সেম জবেই একজন ক্যানাডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করেছে, তো দেখা যায় ওই 5 জনের থেকে কিন্তু ওই একজনকে চুজ করে নেওয়া হয়, কারণ সে ক্যানাডিয়ান সিটিজেন হওয়ার জন্য গভর্নমেন্ট জবে একটা প্রেফার করা হয়, যে হ্যাঁ সিটিজেনদেরই দেওয়া হয়। তারপরে নেওয়া হয়, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থেকে যে কানাডার সিটিজেন তাদেরকে আর কি প্রায়োরিটিটা দেওয়া হয়। আচ্ছা, আরও কিছু জব আছে, যেমন ধরুন কোনো কনফিডেন্সিয়াল জব বা হাই সিকিউরিটি যেগুলো জব রয়েছে, যেখানে ওইসব জবেও কিন্তু কানাডার সিটিজেনদেরই প্রাধান্য বেশি দেওয়া হয়, এরাই প্রায়োরিটি বেশি পায়। তো যেটা দেখা যায় যে আপনার কাছে যদি কানাডার সিটিজেনশিপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জব অপরচুনিটি অনেকটা বেড়ে যায়, মানে
অনেকগুলো দরজা বলতে গেলে খুলে যায়, যে আপনি আপনাকে ফিক্সড কোনো একটা জবের মধ্যে থাকতে হয় না, আপনি চাইলে ভ্যারাইটিস রকম জবের বা ফিল্ডে নিজের অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ আপনার কাছে ক্যানাডিয়ান সিটিজেনশিপ রয়েছে। তো এই ক্ষেত্রেও অনেকটা ইজি হয় যে আপনি গভর্নমেন্ট জব হোক বা কনফিডেন্সিয়াল জব হোক বা হাই সিকিউরিটি যেগুলো সিক্রেট জব হোক, সেই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনি নেক্সট যেটা আরেকটা বলবো যে ক্যানাডিয়ান পাসপোর্ট বা ক্যানাডার সিটিজেন হয়ে গেলে আপনি কিন্তু এখানে পলিটিক্যাল পার্টি চাইলে চালাতে পারবেন, একটা চাইলে পলিটিক্সেও যেতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, যদি আপনার কাছে ক্যানাডার পাসপোর্ট থাকে তো আপনি রাজনীতিতেও নিজেকে নিয়ে যেতে পারবেন যদি ইচ্ছা হয়। তো আর তো এগুলো হচ্ছে ক্যানাডার সিটিজেন হওয়ার যে বেনিফিটস, সেগুলো আমি বললাম। আচ্ছা, আর যারা নিতে চায় না ক্যানাডার সিটিজেনশিপ বা ক্যানাডিয়ান পাসপোর্ট নিতে চায় না, তো যেটা বললাম, যেটার সংখ্যাটা খুবই কম, 15 to 20% আছে যারা নিতে চায় না। তার কারণ হচ্ছে যাদের দেশে প্রপার্টি রয়েছে বা এগ্রিকালচার প্রপার্টি কিনতে চায় ইন ফিউচার, তো তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা কিন্তু এখানকার যে পার্মানেন্ট রেসিডেন্ট এরা নিয়ে থাকে, সেটা নিয়েই থাকে, ওই পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়েই থাকে। তারা আর সিটিজেনশিপ অ্যাপ্লাই করে না বা মানে নিজেদের স্ট্যাটাসটাকে চেঞ্জ করে না, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের সাথেই থাকে, পাসপোর্ট আর নেয় না বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে না। কারণ দেশের প্রপার্টি থাকলে বা দেশে যদি কোনো আপনি এগ্রিকালচার প্রপার্টি কেনার প্ল্যান করেন ইন ফিউচার, সেক্ষেত্রে সমস্যা হয়, সেটা হয় না। আর আরেকটাও যেটা ব্যাপার, সেটা হচ্ছে ভোট দেওয়া যায় না দেশে যখন আপনি ক্যানাডার সিটিজেন। নিজের দেশ যদি ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, তো এরা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে। তো এদের ক্ষেত্রে কিন্তু এরা দুটো পাসপোর্টই রাখতে পারে নিজেদের কাছে, নিজেদের দেশের পাসপোর্টও রাখতে পারে, ক্যানাডার পাসপোর্টও রাখতে পারে, এবং দুই দেশের পাসপোর্টের বা সিটিজেনশিপের যে বেনিফিট সেগুলো তারা নিতে পারে। কিন্তু যে সমস্ত দেশ অ্যালাউ করে না, যেমন ইন্ডিয়া অ্যালাউ করে না, তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে যদি কারোর কোনো প্রপার্টি থাকে, সেক্ষেত্রে বা ইন ফিউচার জমি কিনতে চান, এগ্রিকালচার প্রপার্টি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু তারা পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমি বলতে চাইছিলাম ভিডিওর প্রথম দিকে, যে আমার ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছিল তো এই জার্নিটাতে, তো সেটা এখন একটু আপনাদেরকে বলি। তো আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, যে আমি অ্যাপ্লাই করেছিলাম লাস্ট ইয়ার সিটিজেনশিপের জন্য। আমার 1095 ডেজ কমপ্লিট হয়ে গেছিলো, এবং 1095 ডেজ না, আমার একটু বেশি হয়ে গেছিলো, বাট আমার ক্যালকুলেট করিনি যেটা হয়েছিল। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যেন ক্যালকুলেট রাখা বা মাথায় রাখা খুবই জরুরি, যে আপনার কতদিন হচ্ছে, তারপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার 1095 ডেজের বেশি হয়ে গেছিলো, এমন না কম ছিল, বাট বেশি ছিল, বাট আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে অ্যাপ্লাই করতে হবে। তো সাডেনলি মাথায় এসেছিল যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণে আমাদের একটু লেটও হয়েছে। ফার্স্ট তো ওখানে একটা লেট হয়েছে, সেকেন্ড আমি যখন অ্যাপ্লাই করেছিলাম লাস্ট ইয়ার, আই থিঙ্ক আমরা অ্যাপ্লাই করেছিলাম ফেব্রুয়ারিতে লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে যখন অ্যাপ্লাই করেছিলাম, তারপরে আমার সিটিজেনশিপ টেস্টের যে ইমেলটা এসেছিল, সেটা আমি পেয়ে গেছিলাম আগস্টে পেয়ে গেছিলাম। সিটিজেনশিপ টেস্টে বসার জন্য একটা ইমেল ঢুকেছিল, সেটা আগস্টে। তো আগস্ট থেকে আমি সেপ্টেম্বরে সিটিজেনশিপ, সেটা অনলাইন টেস্টেরই ইমেল ঢুকেছিল বসার। তো অনলাইন টেস্টে যখন বসেছিলাম, আমি জানি না কেন টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি কিছুতেই খুলে বসতে পারছিলাম না, মানে পরীক্ষাতেই বসতে পারছিলাম না। কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, যে কারণে আমি পরীক্ষায় বসতে পারছি না, এবং 1 মাস চলে গেছে যে টাইম পিরিয়ডটা থাকে, আমি পরীক্ষায় দিতে পারিনি। এবং তার মাঝখানে আমি আইআরসিসিতে অনেকবার ফোন করেছি, মানে আইআরসিসি মানে ইমিগ্রেশন
যেখানে এগুলো কোনো প্রবলেম হলে, ইমিগ্রেশন রিলেটেড কোনো প্রবলেম হলে কল করা যায় আইআরসিসি। সেখানে আমি কল করেছিলাম প্রবলেমটার ব্যাপারে জানানোর জন্য, এবং সেখানেও লাইন পেতে এত সমস্যা হয়েছিল, মানে কি বলবো, মানে রেগুলার আমি প্রায় কল করেছি, মানে 20 থেকে 30 বার করে কল করে গেছি, কিন্তু কেউ ফোন তোলে না। ফোন তুললেও মানে কিছুক্ষণ পর পর লাইন কেটে যাচ্ছে, কথা বলতে পারছি না, মানে হোল্ড করিয়ে রাখছে, হোল্ড করিয়ে রাখতে রাখতে লাইনটা কেটে যাচ্ছে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছিল। তো মানে এক সময় তো ইমপেশেন্ট হয়ে গেছিলাম, মানে প্রায় রেগুলার কল করছে আইআরসিসিতে যে আমি পরীক্ষায় বসতে পারিনি, এটার কিছু সলিউশন দেওয়ার জন্য। তো যাই হোক, কল ড্রপ হচ্ছে, ফোন ধরছে না, এরকম করতে করতে একদিন তারা কল পিক করলো। তখন যখন আমি আমার কথাটা বললাম যে আমি পরীক্ষায় বসতে পারিনি, তখন তারা আরেকটা নতুন ডেট দিল, এবং সেই ডেটটা আই থিঙ্ক ঠিক দুর্গাপুজোর আগে আমি ডেটটা পেয়েছিলাম অক্টোবরে। তো অক্টোবরেও যখন পরীক্ষার ডেট পেলাম, সেটাও অনলাইনে পেয়েছিলাম পরীক্ষাটা বসার জন্য, তো অনলাইন টেস্ট। তো সেই সময় সেই সেম প্রবলেমের মধ্যে দিয়ে আমি গেছি। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি পরীক্ষায় বসতে পারছি না, বারবার ট্রাই করে যাচ্ছি। মানে 1 মাসের যে টাইম পিরিয়ডটা থাকে, মানে আমার টোটাল প্রিপেয়ার্ড আমি পরীক্ষায় বসার জন্য, সমস্ত কিছু পুরো প্রিপেয়ার্ড, কিন্তু আমি পরীক্ষায় বসতে পারছি না জাস্ট বিকজ সাম টেকনিক্যাল প্রবলেম। আমার যে কোশ্চেন অ্যান্সারের যে জায়গাটা, সেই জায়গাটাই খুলছে না। তো আমি অ্যান্সার দেবো কি, পরীক্ষায় বসবো কি? তো ভীষণ মানে নিজের উপর রাগও হয়েছিল, ফ্রাস্ট্রেশন চলছিল ভেতরে প্রচুর, কারণ এক তো প্রিপারেশন নিচ্ছি, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছি টেস্টে বসানোর জন্য, সব রকম প্রিপারেশনের পরেও আমি পরীক্ষাটাতেই বসতে পারছি না। তো 2 বার এরকম ভাবে গন্ডগোল হয়েছে, পরীক্ষায় না বসতে পারার একটা রাগ ভেতরে চলছিল। তো যাই হোক, তারপরেও আবার আইআরসিসিতে আমি কন্টিনিউ কল করে গেছি। মানে এমন হয়েছে যে সকালবেলা হয়তো 10টা থেকে কল করা শুরু করেছি, দুপুর 2-3টা পর্যন্ত কল করে গেছি কন্টিনিউ, তারপরেও তারা ফোন তোলেনি। আবার কোনো সময় কলটা রিসিভ হচ্ছে কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে, মাঝখানে কলটা ড্রপ হয়ে যাচ্ছে। আমি জানি না, মানে কি বলবো, মানে আমার ব্যাড লাকি। আমি যেটা বললাম, আমি এই ঘটনাটা পুরো প্রসেসের পর আমি সিরিয়াসলি বিশ্বাস করি যে আমাদের জীবনের লাক, রিয়েলি কোথাও না কোথাও একটা লাকের ব্যাপার তো থাকে। তো প্রচুর চেষ্টা করে গেছি। তো তারপরে এরকম করে মানে পুজোর আগেও একটা পরীক্ষা, যেটা বললাম টেস্টের, আমার বসারই ইমেল ঢুকেছিল, আমি সেখানেও সেকেন্ড টাইমও বসতে পারিনি। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমি কন্টিনিউ কল করে গেছি, এদের তরফ থেকে না কোনো রেসপন্ড, না কিছু। মানে একরকম ভেতরে যেন দুঃখ, ব্যর্থতা সবকিছুই কাজ করছিল, ফ্রাস্ট্রেশন কাজ করছিল। তো এরকম একটা মিক্সড ইমোশন ভেতরে চলছে। তো এরকম সময় হঠাৎ করে আমি তো ভেবেছিলাম বোধহয় আর দেওয়া হবে না, বোধহয় নতুন করে অ্যাপ্লাই করতে হবে, আবার ঝামেলা একটা মধ্যে পড়বো। তো যাই হোক, নতুন করে অ্যাপ্লাই করা মানে আবার বসে থাকা এদের জন্য, মানে এরা কবে কি পাঠাবে, ইমেল পাঠাবে, কবে পরীক্ষার ডেট পাঠাবে, এসবের জন্য আবার বসে থাকা আর কি। তো যাই হোক, যখন আমি আমার হাজব্যান্ড ডিসাইড করছিলাম যে আর 1 মাস মতো দেখবো, জানুয়ারিটা দেখে ফেব্রুয়ারি মার্চের দিকে আবার নতুন করে অ্যাপ্লাই করব। তো সাডেনলি জানুয়ারি মাসে আমার বাড়িতে একটা চিঠি ঢুকে যে আমি 2 বার পরীক্ষায় বসতে পারিনি, যে কারণের জন্য তারা আমাকে আরেকটা চান্স দেবে, এবং সেটা ফাইনাল চান্স, এবং পরীক্ষাটা ইন পার্সন হবে, আমাকে গিয়ে ইন পার্সনে পরীক্ষাটা দিতে হবে। তো যেন সেদিন খুশিও মানে খুবই খুশি মানে হয়েছিলাম ওই চিঠিটা পেয়ে, যে অ্যাটলিস্ট পরীক্ষাটা অ্যাটলিস্ট বসতে পারবো, যেটা আমি লাস্ট 2 বার অ্যাটেম্প্ট করেছি, চেষ্টা করেছি, বসতে পারিনি। অ্যাটলিস্ট এবারে ইন পার্সন আমাকে দিয়েছে, আমি অ্যাটলিস্ট বসতে পারবো পরীক্ষাটাতে। তো সেই একটা খুশি ব্যাপার চলছিল ভেতরে। তো জানুয়ারি মাসের দিকে যখন আমি ওই চিঠিটা পেলাম, আমাকে ফেব্রুয়ারিতে এরা ওই, যেহেতু আপনাদেরকে বললামই যে এরা একটা 15-20 দিন আগেই আপনাকে চিঠি পাঠাবে, তো ওরা 15-20 দিন আগে চিঠিটা পাঠিয়েছিল, এবং একটা ফিক্সড ডেট দিয়েছিল। অনলাইন টেস্টের ক্ষেত্রে যেমন একটা 1 মাসের টাইম থাকে, আপনি সেই 1 মাসের মধ্যে যে কোনো একদিন পরীক্ষাটায় বসতে পারবেন।
আর ইন পার্সনে এরা যেটা আমাকে ফাইনাল চান্স দিয়েছিল, যে দুবার অ্যাটেম্পটে যদি আমি পরীক্ষাটায় বসতে পাইনি, এদের কাছেও হয়তো রেকর্ড ছিল, এরা জানতে পেরেছে। তো সেই কারণে এরা আমাকে একটা ফিক্সড ডেট দিয়েছিল, ফিক্সড টাইমও দিয়েছিল, সেই লেটারটাতে লিখে দিয়েছিল, এবং ওই টাইম ওই ডেটে একটা জায়গা অ্যাড্রেস দিয়েছিল যে ওখানে গিয়ে আমাকে টেস্টটা ইন পার্সনে দিতে হবে। তো আমি তো খুবই খুশি ছিলাম। তো যাই হোক, ফাইনালি সেই দিনটা আসলো এবং আমি পরীক্ষা দিলাম। তো এই আর কি, পরীক্ষায় পাশ করলাম। তারপরে তো প্রসেসটা আপনাদের বললাম, এই ফুল প্রসেসটা কি। তো এই হয়েছে ঘটনা। আর ওথ সেরিমনিতেও যেটা বললাম, যে ওথ সেরিমনিটাও খুব মানে, যেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হয়েছে 1 ঘন্টার মধ্যেই বলবো, 40-45 মিনিটসের মধ্যে আমি নিজে দেখেছি ওর হয়ে গেছিল, ওথ সেরিমনি কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এত ক্যান্ডিডেট ছিল যে আমার ওথ সেরিমনিটাও মানে 2-3 ঘন্টার কাছাকাছি থেকে শেষ হয়েছিল আমার ওথ সেরিমনিটা। তো এই হয়েছে ঘটনা। তো সিরিয়াসলি লাক ভীষণ ফ্যাক্টর আমাদের লাইফে। আমি যতই চেষ্টা করুন না কেন, কোথাও না কোথাও লাক ক্লিক করার ব্যাপার থাকে আপনার। কারণ আমার সবকিছুই খুব তাড়াতাড়ি এসে গেছিল, ট্রাস্ট মি। মানে অনেকের 6 মাস লেগে যায়। যখন আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর যে মানে যেটা বললাম অ্যাকনলেজমেন্ট অফ রিসিট AOR, সেটা পাওয়ার পর এবং সিটিজেনশিপ টেস্টে বসার জন্য যে টাইমটা লাগে, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে 6 মাস বা অনেকের 1 বছরের কাছাকাছি লেগে যায়। কারণ এখন একটু সময় লাগছে, সবকিছু এই প্রসেসগুলো হতে একটু টাইম নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু বললামই, যেটা আমি লাস্ট ইয়ার ফেব্রুয়ারি-মার্চের দিকে অ্যাপ্লাই করেছিলাম, আর আমার চলে এসেছিল সেটা আগস্টে, ফার্স্ট টেস্টে বসার ইয়েটা। তো তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু তারপরেও আমি পরীক্ষায় বসতে পারিনি, দুবার বসতে পারিনি। তো লাস্ট টাইম তো মানে সিরিয়াসলি যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম, যে ভেবেছিলাম এবারে হয়তো আর 1-2 মাস পরে মানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে চিঠিটা হাতে পেয়েছিলাম। এরাই চিঠি পাঠিয়েছিল যে আমি আবার ইন পার্সনে পরীক্ষা দিতে পারবো। তো ফাইনালি পরীক্ষা দিতে পেরেছি। তো সিরিয়াসলি যেটা আমি বললাম, আমরা যতই চেষ্টা করি, যতই যা করি, হয়তো কর্মের ফল এক না একদিন পাবো। আমাদের যত আমরা চেষ্টা করি, যে কঠোর পরিশ্রম করে যে কাজই করি না কেন, সেটা ফল হয়তো এক না একদিন পাবো। কিন্তু কবে পাবো সেটা অ্যাকচুয়ালি জানি, সেটা তো টোটালি লাকের উপরে ডিপেন্ড করে। এখন আমি বিশ্বাস করি যে যতই পরিশ্রম করা হোক, যতই যা করা হোক, লাক যতক্ষণ না ক্লিক করবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজই ঠিকঠাকভাবে ফুলফিল হয় না। পরিশ্রমও থাকতে হবে আর লাকও থাকতে হবে। এই দুটো যখন মিলমিশ খায়, তখনই গিয়ে হয়তো একটা কাজের ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই আর কি ব্যাপার। তো এই হচ্ছে ফুল প্রসেস। আই হোপ আমি আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পেরেছি। সাধারণত আমি ক্যামেরার সামনে আসি না, কারণ অতটা ঠিক সবার মতো ক্যামেরার সামনে এসে বকবক করা বা কথা বলাতে আমি এক্সপার্ট নই। একটু একটু করে চেষ্টা করছি, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। তো যদি কোথাও কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, না বুঝতে পারেন আমার কথার মাধ্যমে, বা আমি যা যা বলেছি সেগুলো যদি কোথাও কোনো বুঝতে আপনাদের সমস্যা হয়, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য আমি এখনই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে গিয়ে থাকে, বা কোনো রকম কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার, বা যেটা আপনারা বুঝতে পারেননি আজকে আমি যা যা বুঝিয়েছি বা যা যা বললাম, সেগুলো যদি কোথাও আপনারা না বুঝতে পেরে থাকেন, তো সেটাও আমি আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি ওখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলুন, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ফাইনালি আই গট মাই কানাডিয়ান পাসপোর্ট। তো ডেফিনেটলি যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন, এই পাসপোর্টটা সত্যি তাদের জন্য খুব মানে সুবিধা করে দেয় ট্রাভেলের জন্য। এটা তো সিরিয়াসলি একটা, যেটা আমি বললাম, স্ট্রং পাসপোর্ট। ওয়ার্ল্ডের মধ্যে একটা স্ট্রং পাসপোর্ট হচ্ছে ক্যানাডিয়ান পাসপোর্ট। তো ডেফিনেটলি ঘুরে বেড়ানো খুব ইজি হয়ে যায় এই পাসপোর্টটা থাকলে। ভিসা করানো, ভিসার এইসব ঝামেলা থাকে না। তো যাই হোক, চলুন, ব্লগটাকে আপাতত এখানেই শেষ করছি। আর একটু পরে আমরা বেরোবো, কারণ বুধবার আমি পেয়েছি এই পাসপোর্টটা হাতে, এবং
ওই মনের মধ্যে আনন্দ, এতটা স্ট্রাগল করেছি, স্ট্রাগল করার পর মানে এটা হাতে পেয়েছি। স্ট্রাগল মিনস মেন্টালি স্ট্রাগল চলেছিল বেশি, ফিজিক্যাল স্ট্রাগল তো না, মেন্টালি স্ট্রাগল করেছি বেশি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যেত, বাট কোথাও না কোথাও সমস্যা হয়ে যাচ্ছিল আমার সাথে বারবার, আর আমি আটকে যাচ্ছিলাম এটা হাতে পেতে, তো এর জন্য এতটা লেট হলো। তো যাই হোক, ফাইনালি পেয়েছি, এবং সেটারই সেলিব্রেশন। আজকে আমরা একটু পরে বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো বাইরে, ডিনারটা বাইরেই করবো, তো একটু পরে বেরোবো। তো এই, যাই হোক, চলুন ব্লগটাকে তাহলে এখন এখানেই শেষ করছি। অলরেডি ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও বা ব্লগ দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বংকন্যার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.